সো আমরা ওয়ার্ল্ড কাপের ইউএসএ থেকে এখন বাংলাদেশে চলে আসলাম সময় টিভিতে। সো তানভীর ভাই কেমন আছেন? এই তো ভালো আছে, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এই যে মানুষকে ম্যাজিক দেখান এইভাবে, ওয়ান কাইন্ড অফ ডিজিটাল ম্যাজিক যেটাকে বলবো, কেমন লাগে সে ম্যাজিক দেখিয়ে? আনন্দ পাই দেখি তো করি। হ্যাঁ, কিন্তু মানুষ তো কনফিউশনে থাকে যে আসলে কখন যে স্টেডিয়ামে আছি, কখন যে এই স্টুডিওতে আছি বা বাসায় আছি বুঝতেই পারে না। তারপর কি অবস্থা আপনার, কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো যাচ্ছি, বাট এক্সাইটেড বিকজ ওয়ার্ল্ড কাপ, এবং আমি সবসময় আমার দল নিয়ে খুব এক্সাইটেড থাকি। সে বিষয়ে আড্ডা দেবো আর দর্শকদের এটা ওয়েলকাম করে আসি নাকি? শিওর। ওকে দর্শক, স্বাগত জানাচ্ছি সময় গল্পে। সঙ্গে আছি তানভীর হাসান এবং দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছেন কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই স্পেশালিস্ট বলবো আমি, রবিন রাফান। তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো এআই নিয়ে। আজকে অনেক ঘাটাঘাটি হবে, একই সঙ্গে বিশ্বকাপ নিয়ে একটা উন্মাদনা যেহেতু আছেই সেটা তো যুক্ত হবে, আশা করি ভালো লাগবে। শুরুতেই আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বিশ্বকাপ শুরু হয়ে গেছে, তো কোন দলের সাপোর্টার আপনি? আমি আসলে জন্মের পর থেকে আর্জেন্টিনা করে আসতেছি। জন্মের পর থেকে আর্জেন্টিনা? মানে চোখ খোলার পর থেকে দেখে আসছে আর্জেন্টিনা। আসলে এইখানে আপনার সঙ্গে আমার একটু মিল আছে, আমি আবার নিজেকে অ্যান্টি ব্রাজিল বলি। সো অ্যান্টি ব্রাজিল মানে হচ্ছে আর্জেন্টিনা আর কি। ঠিক আছে, তো এখন প্রশ্ন করতেই পারি যে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা নিয়ে আপনার কি মানে চাওয়া পাওয়াটা কি মনে হয়, কেমন করবে? এবার তো আরো বেশি পাওয়ারফুল আমার কাছে মনে হচ্ছে, আর ফিফার র্যাঙ্কিং এও তো আর্জেন্টিনা অনেক এগিয়ে, এক নম্বরে আছে। তো সব মিলিয়ে আসলে আমি খুবই হোপফুল যে এইবারও একটা ভালো কিছুই ঘটবে। কিন্তু আমাদের যে প্রতিপক্ষ, আসলে বিশ্বকাপ হলে তো প্রতিপক্ষ সব দলই থাকে, কিন্তু আর্জেন্টিনার মূল প্রতিপক্ষ হচ্ছে ব্রাজিল। তারা তো অনেক সমীকরণ দেখাচ্ছে, যেমন তারা একটা সমীকরণ বলতেছে যে যেহেতু তাদের মিশন হ্যাক্সা, দ্যাটস ওয়াই তাদের র্যাঙ্কিং 6 নাম্বার। তারপর বলছে যে 1 নম্বরে যেই টিম থাকে র্যাঙ্কিংয়ে তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতে না, তার মানে আর্জেন্টিনা পাবে না। আর একটা সমীকরণও আছে যে 1970 সালে ব্রাজিল একবার চ্যাম্পিয়ন হয়, তার 24 বছর পরে হচ্ছে 96 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং আবারও সে 24 বছর পর আসছে। তার মানে এই হিসেব করে কিন্তু এই বছর আবার ব্রাজিল চ্যাম্পিয়ন হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, ব্রাজিলে আসলে কপালে কিছু জুটবে এবার? সমীকরণ করে যদি বিশ্বকাপ জিতা যেত তাহলে তো অনেকেই অনেক বিশ্বকাপ জিতে ফেলতো, তাই না? তাহলে আমিও বাংলাদেশকে সবার আগে বিশ্বকাপ জিতিয়ে দিতাম। ইতিমধ্যে কিন্তু এআই ভিডিও বানিয়ে বাংলাদেশকে কয়েকবার গোল টোল দিয়ে জিতিয়ে দিচ্ছি অলরেডি। তো সমীকরণ দিয়ে তো আসলে সবকিছু হবে না। সো বাস্তবতায় ফিরে আসতে হবে, ঠিক আছে? যেন কোনো 7 আপ, কোকা-কোলা এগুলো যেন না হয়, সেগুলো দিকে নজর রাখতে হবে। তা না হলে আসলে সমীকরণ দিয়ে এইগুলো দিয়ে আসলে জেতা সম্ভব না। কিন্তু ব্রাজিল টিমটা কেমন দেখছেন? মানে মজা করলাম যদিও, কিন্তু একটু টিমগুলো নিয়ে আলোচনা করি। আমার কাছে মনে হচ্ছে যে শক্ত ফাইট হবে। হ্যাঁ, কারণ খেলার মজা তো এটাই, যদি পাওয়ারফুল অপোনেন্ট না হয় তাহলে তো আসলে মজা নাই। সো আমি খুব হোপফুল যে খুব এনজয় করার মতো কিছু আসতে যাচ্ছে। আর যদি চ্যাম্পিয়নের দিক থেকে বলি, যে আপনার কাছে কি মনে হয় যে আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে না, একজন নিরপেক্ষ দর্শক হিসেবে যদি বলি যে আপনার কাছে কি মনে হয় যে 26 বিশ্বকাপে এসে আসলে চ্যাম্পিয়নের দৌড়ে কারা এগিয়ে আছে? চ্যাম্পিয়নের দৌড় যদি বলেন, আমি বলবো যে আসলে ব্রাজিলকেও আপনি ফেলে দিতে পারবেন না, তাকে অবশ্যই আমি ধরতে চাই, এবং আমি চাই যদি আর্জেন্টিনা না নিতে পারে বিশ্বকাপ, ব্রাজিল নিক। না, আমি এটা চাই না। আমি আবার এই দিক থেকে আমি একটু এত কট্টর হতে চাই না। আমি চাই যে আমার ভাইরা যারা আছে, ইভেন আমার বড় ভাইও ব্রাজিলের সাপোর্টার, আমি চাই যে আচ্ছা একজন নেক, যে আমার না হলো আমার ভাইয়ের কাছে যাক। ব্যাপারটা এরকম। আমি একটু অবজেকশন দিচ্ছি এই জায়গায়, কেন আমি চাচ্ছি না, কারণ হচ্ছে এমনিতে অত্যাচারে বাঁচি না ভাই, যদি পেয়ে যায় তাহলে মানে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ঠিক আছে? তাই কিছু ছাড় দিতে হয়, সো একটু ছাড় দিয়ে মানসিক সান্ত্বনা। আচ্ছা। আর এছাড়া আমার কাছে মনে হয় যে জার্মানিও আমার খুব ফেভারিট, সো আমার মনে হয় যে ওরাও হয়তো বা ভালো কিছু করার হতে পারে কিছু একটা। আচ্ছা, আপনি রিসেন্টলি আমেরিকা থেকে এসেছেন, এবার ওয়ার্ল্ড কাপ সেই আমেরিকাতেই হচ্ছে, প্রস্তুতি কেমন দেখেছেন? ওই দেশটা আসলে কেমন সেজেছে? এখানে তো উৎসব চলতেছে, মনে হচ্ছে একটা বিশাল উৎসব। আর এখানে টিকেটের প্রাইসিং অনেক হাই। হ্যাঁ, অনেকে বলতেছে মিলিয়নিয়ার না হলে কেউ আসলে বিশ্বকাপ দেখতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, কারণ আপনি যদি ইউএসএ আপনি জাস্ট হচ্ছে ট্রেনে করেও যেতে চান, ট্রেনের ভাড়াও প্রায় আমার জানা মতে $150 ভাড়া শুনেছিলাম যে অনেক বেশি হয়ে গেছে, প্রায় $1500 হয়ে গেছে এরকম। মানে এটা কি গভর্নমেন্ট থেকে বাড়িয়ে দিয়েছে? ট্রেন অথবা বাসের ভাড়া হবে, আমি ঠিক মনে করতে পারছি না, বাট এটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে হোটেলের ভাড়া তো মানে আনবিলিভেবল। পার্কিং চার্জ, মানে আপনি যদি গাড়ি নিয়ে যান, সবাই তো গাড়ি নিয়ে যায় মোস্টলি, পার্কিং চার্জও অনেক হাই, হয়তো বা $400 এরকম। মানে এটা পার্কিং চার্জ। এটা কি ইচ্ছে করে করলো নাকি? যে এটা আসলে বিজনেসের মাইন্ডেড থেকেই করা হয়েছে, বাট যদি এটা টিকে যায় যে এই রুলস, সেই ক্ষেত্রে আসলে স্টেডিয়ামে কতজন যেতে পারবে, কতজন খেলা দেখতে পারবে, এটা নিয়ে আমি একটু সন্দিহান। হ্যাঁ, আর এখন তো ইমিগ্রেশন নিয়েও তো অনেক চলছে ইউএসএতে, সো সব মিলিয়ে আসলে একটু সন্দিহান যে কি হবে। বাট অনেক উৎসব আমেজ চলতেছে এবং সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছে ভালো কিছু করার। আর নিউ জার্সিতে যেহেতু খেলা হবে, সো অনেকেই আসলে খুবই সুন্দর একটা সিচুয়েশন তৈরি হয়েছে
ওইখানকার। আচ্ছা, তবে বিশ্বকাপ যেহেতু মানে খেলাটার নাম, আশা করি বিশ্বের সবাই ভালোভাবে দেখতে পাবে, সেটা হচ্ছে আমাদের মূল আশাবাদ আর কি। অবশ্য যে দেশের মানে প্রেসিডেন্ট নিজে ব্যবসায়িক মাইন্ডেড, তো হচ্ছে এরকম ব্যবসায়িক চিন্তা ভাবনা করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা, নিজেই ব্যবসায়ী দেখছো, তার কাছে বিশ্বকাপ একটা ব্যবসা হয়ে গেছে হয়তো বা, যে এই উসিলায় হয়তো বা টাকা পয়সা সব জমিয়ে নিতে হবে আর কি, যত ইনকাম করে নেওয়া যায় আর কি। আচ্ছা, কিন্তু এআই নিয়েই কথা বলতে চাই। আপনাকে তো আমরা এআই নিয়েই খুব বেশি কাজ করতে দেখি। বিশ্বকাপে এআই এর প্রভাব পজিটিভ বা নেগেটিভ যদি বলি, আপনার কাছে কি মনে হয় কেমনটা প্রভাব পড়বে? বা এখন দেখেন, বিশ্বকাপে যদি আপনি এআই কে বিশ্লেষণের জন্য কাজে লাগাতে চান, যে কোন দলের কি অবস্থা, কে জিততে পারে, বিশ্লেষণ করতে চান, এআই খুব ভালো কাজ করছে। আবার যদি এআই দিয়ে আপনি বিভ্রান্তকর ভিডিও বানাতে চান, লাইক আছে টাই ব্রেকার চলছে, রাইট? সো ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোজ কোনো খেলা চলছে, তো টাই ব্রেকার চলছে, সেই টাই ব্রেকারে কি হলো, শেষ হওয়ার আগেই কেউ একটা এআই ভিডিও বানিয়ে ছেড়ে দিল যে ব্রাজিল জিতে গেল বা আর্জেন্টিনা জিতে গেল। সবাই তো ভাবছে যে আচ্ছা ওয়াও, তার মানে হচ্ছে যে ব্রাজিল জিতে গেছে, বাট অ্যাকচুয়ালি দেখা যাবে যে ব্রাজিল কিন্তু জিতে নাই। সো এআই এর বিভ্রান্তিকর যে ভিডিওগুলো আছে, এগুলো নিয়ে অনেক প্রবলেম ফেস হবে। কারণ লাস্ট টাইম যেটা হয়েছে, আমি লাইভ ভিডিও যখন ফেসবুকে দিয়েছি প্রচুর ভিউ হচ্ছিল, বা আমি কোনো ভিডিও নর্মাল একটা ভিডিও যখন আপলোড দিয়েছি খেলা নিয়ে, প্রচুর রিচ হচ্ছিল। সো এবার খেলা চলাকালীন অবস্থায় যদি কেউ এরকম ভিডিও আপলোড করে, এগুলোর ভিউ আসবে প্রচুর, প্রচুর ইনকামও হবে মানুষের, বাট বিভ্রান্তি ছড়িয়ে যাবে, যেটা হয় নাই সেটা সবাই মনে করবে যে এটা মনে হয় হয়েছে। আর এআই ভিডিওগুলো এখন এত পাওয়ারফুল যে অনেকে বুঝতেই পারবে না যে এটা ফেক ভিডিও। হ্যাঁ, এইটা নিয়েও কথা বলবো। ধরুন একটা বিষয় হতে পারে, ধরুন যত কথাই বলুন, দিন শেষে আমরা তো আসলে ধরেন আমার কথাই বলি বা আপনার কথা বলি, ব্রাজিল আর্জেন্টিনার ব্যাপারে দেখা যায় যে কিছু কিছু মানুষ তো থাকে অন্ধভক্তি, দেখা যায় যে খেলাটাকে আসলে মাঠের খেলায় আর রাখে না, সেটাকে একেবারে দাঙ্গা হাঙ্গামায় নিয়ে আসছে। তো দেখা যাবে ব্রাজিল একটা ম্যাচ হয়তো বা ভালো একটা গোল দিয়ে জিতেছে, কেউ একটু হালকা করলো কি ওইটাকে হাত বা পা টাচ করে এমনভাবে দেখালো যে আসলে গোলটা হয় নাই, ওইটা নকল বা চুরি করে গোলটা হয়েছে। ওই ভিডিও ভাইরাল হলো, দেখা যায় যে ব্রাজিল সাপোর্টাররা সেটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা বা ঝগড়া মারামারি লাগিয়ে দিয়েছে। সো এই ব্যাপারগুলোতে আসলে দর্শকদের সচেতন থাকতে এটা হবে। নিয়ে অনেক লাইক হচ্ছে, আপনি এরকম ভিডিও বানাতে পারবেন যে এই গোল দেওয়ার সময় হাত টাচ করা হয়েছে, ইজিলি বানিয়ে ফেলতে পারছেন, এবং সেটা আম্পায়ার দেখিয়ে রেফারি দেখিয়ে আপনি সুন্দর করে এরকম ভিডিও বানাতে বা গোল হয়েছে অফসাইড ছিল, হ্যাঁ অফসাইড ছিল। সো এটা নিয়ে বিশেষ করে আমাদের একটা নাম করা এলাকা তো আছে, যেখানে হচ্ছে হলো হাসতে গেলেও নাকি মারামারি তৈরি হয়ে যায়। আমাদের যে শহরের কথা মানে বলার নাম বলতে চাচ্ছি না, যাই হোক, ওইখানে যদি দাঙ্গা শুরু হয়ে যায়, মানে খুনাখুনি অনেক কিছু হয়ে যেতে পারে এইসব নিয়ে। হ্যাঁ, সো এই ভিডিও নিয়ে আসলে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমি গত বছর যখন আপনার কাছে এসেছিলাম, তখন আসলে গত বছর নাকি আর 1-1.5 বছরের উপরে হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, তখন আমি যদি বলি বাংলাদেশে আসলে এআইটা জাস্ট শুরু ছিল। তখন আমরা অনেক কিছু দেখেছিলাম, খুব উদ্ভট লাগতো, অদ্ভুত লাগতো দেখতে। 1.5 বছর পরে এসে বাংলাদেশে এআই এর ব্যবহার আপনি কেমন দেখছেন? তখন তো আপনার ইন্টারভিউতে আমি এখানে বসে আপনাকে বলেছিলাম যে 2026 সালে এআই রিভলিউশন হবে, এবং তখন আপনি কল্পনাও করতে পারবেন না কি ঘটতে যাচ্ছে বা কি হচ্ছে, যেটা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে সত্য মিথ্যা যাচাই করার মতো সিচুয়েশনে কিন্তু আমরা নাই, ঠিক আছে? সো এই প্রেক্ষাপটটাই চলতে থাকবে, চলমান থাকবে, সামনে আরো ভয়ানক কিছু হবে, যখন আসলে আপনি হয়তোবা নিজের প্রিয়জনকেও বিলিভ করতে সমস্যা হবে যে এটা কি আসলেই রিয়েল নাকি ফেক, ঠিক আছে? সো এইটা আসলে একটা ভয়ানক ভবিষ্যতের কথাই বলতে হয়। হ্যাঁ, কিন্তু এইটা থেকে কি রক্ষা পাওয়া বা নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই? যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, মানে এআইটা এত ভয়াবহভাবে ছড়িয়ে গেছে যে ফেসবুকে এখন এআই ভিডিওর ফেক ভিডিও অ্যাভেলেবেল দেখা যায়। রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী, তার মেয়ে এবং আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রী তারা বসে বলছেন যে কেউ যদি এই ফ্যামিলি কার্ড পেতে চান তাহলে এক্ষুনি কমেন্টস করুন। আমি দেখলাম যে লক্ষ লক্ষ কমেন্টস, কেউ এবং এনআইডি কার্ডের নাম্বার সহ, মানে অনেকে বলছে যে হ্যাঁ আমার এনআইডি কার্ড নাম্বার এত, বাসায় অ্যাড্রেস এত, মোবাইল নাম্বার এত, আমার ফ্যামিলি কার্ড লাগবে। এই যে একটা ফেক ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এখানে কিন্তু দুইটা বিষয় আছে, প্রধানমন্ত্রীর কিন্তু অপমান বা ক্ষুণ্ণতা হচ্ছে, একই সঙ্গে মানুষকে কিন্তু ধোঁকাবাজি করা হচ্ছে। তো এই ভিডিওগুলো আসলে কন্ট্রোল করা ফেসবুকে এটা কি সম্ভব কিনা? আচ্ছা, আমি দেখলাম যে বর্তমানে সরকার কন্টেন্ট নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিচ্ছে। আমার মনে হয় যে আমাদের সরকারের একটা সেল গঠন করা উচিত, যেখানে কিনা এআই ভিডিও যখন রিলিজ হবে সেটা যেন অটোমেটেড বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করা যায় যে এই ভিডিওগুলা লাইক এরকম। কারণ কিছুদিন আগেও দেখলাম যে অনেক নাম করা সেলিব্রিটি এবং আমার নামেও বেশ কিছু এআই ভিডিও বের হয়েছিল, যে ভিডিওগুলাতে মানুষকে বলা হচ্ছিল যে বেটিং সাইটে যাওয়ার জন্য। হ্যাঁ, এটা নিয়ে মামলা পর্যন্ত করেছি আমি। সো যেটা হয়েছে যে এটা শুধু আমি না, আরো অনেক ক্রিয়েটরের নিয়ে হয়েছিল। তো এই ঘটনা কিন্তু সামনে আরো বাড়তে থাকবে।
তো এই জন্যে আমি মনে করবো যে সরকার থেকে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেন এই টাইপের কন্টেন্টকে কি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা, ইনস্ট্যান্ট টেকেন ডাউন করা যায় কিনা, হ্যাঁ, সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে সরকার থেকে। তা না হলে ধরেন আমি আপনি হয়তো জেনে যাই যে একটা এআই ভিডিও চেনার বেশ কিছু লক্ষণ আছে, যার মধ্যে একটা লক্ষণ হচ্ছে ঠোঁটের দিকে তাকাবেন, দেখবেন ঠোঁটটা ঝাপসা হয়ে যাচ্ছে, চোখের দিকে তাকাবেন, চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে, পিছনের মানুষগুলা দেখবেন সেগুলো একটু ঝাপসা ঝাপসা লাগছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি। বাট গ্রামের যে লোকেরা, ইভেন শহরেরও অনেক লোক আছে, আমার ধরেন বয়সে মুরব্বী যারা, হ্যাঁ, আপনার বাসায়ও থাকতে পারে, তারাও দেখবেন যে এই ভিডিওগুলোকে কিন্তু সত্যি হিসেবে ধরে নিচ্ছে। সো এই জিনিসগুলোকে কিন্তু এখন ওভারকাম করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, এছাড়া আসলে কোনো অপশন নেই। কিন্তু সরকার যখন এগিয়ে আসে, আমি একটু নিরপেক্ষভাবে প্রশ্ন করছি, সরকার যখন এগিয়ে আসে বা এই যে বললেন যে কন্টেন্টকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে হয়তো বা, তখনই কিন্তু প্রশ্নবোধক ব্যাপার চলে আসে যে সরকার হস্তক্ষেপ করছে কন্টেন্টে বা কন্টেন্ট ক্রিয়েটরদের উপর হস্তক্ষেপ করছে, কিংবা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, মানে যেদিকে যায় সেদিকে কিন্তু একটা বিপদ রয়ে গেছে। সবগুলো পদক্ষেপেরই কিন্তু কিছু না কিছু নেগেটিভ বা একটা পক্ষ থাকবে যে কাউকে আপনি খুশি করতে পারবেন না, হ্যাঁ, এটা একটা ইস্যু থাকেই। বাট আমি শুধু একটা কথাই বলবো যে এআই দিয়ে বিভ্রান্তি তৈরি করার যে ভিডিওগুলা, সেটা নিয়ে অবশ্যই সরকারকে স্টেপ নিতে হবে, তা না হলে এটা অনেক বড় বিপদ হয়ে যাবে ইন ফিউচার। ইভেন এই বিপদগুলা পারিবারিকভাবেও যেমন হবে, বিজনেসের ক্ষেত্রেও হবে, হ্যাঁ, প্রতিটা সেক্টরে এটা নিয়ে বিপদ হবে। সো এই কন্টেন্টগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে অবশ্যই এগিয়ে আসা উচিত। তবে এটার মধ্যে যদি কেউ নিজের ঘাড়ে তুলে নেয় যে আমার কন্টেন্টকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, হ্যাঁ, সেটা আসলে সে প্রমাণ সহকারে সেটাকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে, এছাড়া কোনো অপশন আমি দেখি না। তবে এআই টোটালি ভিন্ন বিষয়, এআই কন্টেন্ট নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি, হ্যাঁ, কারণ আমি নিজে এখন পর্যন্ত 18,000 স্টুডেন্টকে ওয়ার্ল্ড ওয়াইড প্রশিক্ষণ দিয়েছি এআই নিয়ে। সো সেই প্রশিক্ষণের আওতায় আমি দেখলাম যে অনেকেই নর্মাল বিবেক বোধটুকু নাই যে কিভাবে আসলে এআইটাকে সৎভাবে ব্যবহার করব। অনেকেই প্রশিক্ষণ নেওয়ার পর আমি দেখলাম যে এমন এমন ভিডিও তৈরি করছে যেগুলো তাকে বলেও থামানো যাচ্ছে না, কারণ ভিডিও ভাইরাল হচ্ছে, ভিউ ব্যবসা, যেটা ভিউ ব্যবসা, ঠিক আছে, এবং ইজি ভিউ ব্যবসা, ঠিক আছে। সো এই জন্য আমিও মনে করছি যে এআই কন্টেন্টগুলোকে অবশ্যই সরকারের উচিত যে সেল গঠন করার মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে আসা। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আইনের প্রয়োগটা যেমন আছে, একই সঙ্গে মানে মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি করার ব্যাপারেও সরকার উদ্যোগ নেওয়া উচিত। তাহলে হচ্ছে পজিটিভ নেগেটিভ দুই বিষয়টাতেই আমরা আমাদের দেশের যে জনগণ, যে টাইপের জনসংখ্যার পরিমাণ, এত জনসংখ্যার পরিমাণে আসলে আপনি যতই চেষ্টা করেন না কেন, মানে আমি নিজেই আমার ক্লাসগুলোতে যখন বলি যে আপনাকে কিন্তু বিবেকবোধ থেকে আপনাকে কাজ করতে হবে, আপনাকে এই কাজ করা যাবে না, ক্লাস শেষ হওয়ার পরে দেখলাম যে ওরা যা শেখাচ্ছি তাকে উল্টাভাবে ব্যবহার শুরু করেছে। দিন শেষে আসলে যখন ভিউ কম হয় তখন আসলে মাথা মানে একটু মানে চলে আসে যে ভিউ লাগবে একটু, আমি একটু এই করি সেই করি, হ্যাঁ। সো এরকম যেমন আমি বলবো যে ইউএসএ তে বর্তমানে একটা নতুন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি। সেই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে কোনো প্রকার কোনো রিয়েল নাই, হিউম্যান নাই, হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাডাল্টদেরকে দিয়েই, ছেলে হোক মেয়ে হোক, সেগুলা দিয়ে হচ্ছে হলো অনলি ফ্যান্সের কিছু অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে, এবং সেগুলাতে মানুষ না বুঝে, বাংলাদেশ কি বলবেন, ইউএস এর মানুষও না বুঝে এগুলাতে সাবস্ক্রিপশন কিনছে। আচ্ছা, সে ধরে নিচ্ছে যেটা রিয়েল মানুষই, ওকে, কিন্তু সেখানে মানুষের কোনো অস্তিত্ব না, নেই, মানুষের কোনো অস্তিত্বই নাই। তো এখন এই অবস্থায় যেখানে ইউএস এর এত মডার্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেখানেও জনগণ এরকম ধোঁকা খাচ্ছে বা ধোঁকায় পড়ছে, বাংলাদেশে তাহলে কি লেভেলের ধোঁকা আসতে পারে বা মানুষ কি ধরনের বিভ্রান্ত হতে পারে, মানে চিন্তাই করা যাচ্ছে না। ঠিক আছে, এখন আমি মানুষকে একটু ধোঁকা দিতে চাই। ধরুন আপনি আমাকে, যেহেতু আপনি এআই নিয়ে কাজ করেন, আমাকে দিয়ে কি এমন কিছু বানানো যায় যেটা দেখলে মানুষ বিশ্বাসই করবে না যে সেটা আমি বিশ্বাস করবে, কিন্তু ধোঁকাবাজি একটু মানুষকে দেখাতে চাই যে মুহূর্তের মধ্যে একটা এআই দিয়ে কি করা যায়। আপনার বর্তমান প্রফেশন হচ্ছে আপনি একজন জার্নালিস্ট, রাইট, তাই না? আমি আপনাকে এখন সিঙ্গার বানিয়ে দিতে পারবো, মানুষ জানে আমি একটু ভালো গান গাই, ঠিক আছে, শুধু সিঙ্গার না, আপনাকে আমি এখন একটা স্টেজে পারফরমেন্স করে দিতে পারবো, সেটা কখনো করিনি। আচ্ছা, এবং সেটা বিশ্বকাপের স্টেজে হলে কেমন হয়? জোস, তাহলে তো মানুষ সত্যি সত্যি মনে করবে যে বাংলাদেশ থেকে প্রথম একজন সাংবাদিক বিশ্বকাপের মঞ্চে পারফরমেন্স করেছে। হ্যাঁ, আমরা শুধু মোবাইল দিয়েই 1 থেকে 2 মিনিটের মাঝে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে একটা গান রেডি করব আপনার জন্য, সেই গানটা আমরা বিশ্বকাপ নিয়ে করি, শিওর, বিশ্বকাপের মঞ্চে আমরা একটা গান বানাই, ওকে, ফার্স্ট দেন হচ্ছিল সেই গানটাকে আমরা একটা মিউজিক ভিডিওতে কনভার্ট করি, ঠিক আছে। সো প্রথমে আমরা একটা এআই ব্যবহার করব। আমি কিন্তু এক্সাইটেড, বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের তানভীর হাসান। আমরা প্রথমে আপনার জন্য একটা বিশ্বকাপের জন্য একটা সং বানিয়ে নিচ্ছি, ঠিক আছে।
4 লাইন সং বানাই আমরা, হ্যাঁ 4 লাইন সং। ওকে, সো আমাদের ইতিমধ্যেই আমাদের গানের লিরিক্সটা রেডি হয়ে গেল। মানে মুহূর্তে আমার সামনে কিন্তু গানের লিরিক্স লিরিক্সটা রেডি হয়ে গেল, লিরিক্সটা লিখলাম, উই আর ওয়ান আন্ডার দ্য লাইট টুনাইট। তো আমরা গানের লিরিক্সটাকে আমরা কি করব, এখন আমরা মিউজিকে রূপান্তর করব। মিউজিক না, আমরা একটা সম্পূর্ণ গানে রূপান্তরিত করব। তো আমরা এখন চলে যাব গান রেডি করতে দিয়ে দিলাম। এই যে গানটা আমি বানাচ্ছি বা একটা মিউজিক ভিডিও সহ বানাচ্ছি, যে আমি বিশ্বকাপের মঞ্চে গান গাইছি, এগুলোর কি কপিরাইট আছে? না, এটা আপনি বানাচ্ছেন, আপনার কপিরাইট আপনার কাছে থাকবে। ওকে, দেখেন অলরেডি হয়ে গেল আমাদের ভিডিও। সো এই হচ্ছে ভিডিও। আমি একটু দর্শকদেরকে দেখাই নাকি? We are one under the lights tonight, chasing glory, reaching new heights. Hearts on fire, hear the crowd roar. World Cup dreams forever soar. এই যে একটা ভিডিও বানানো হয়েছে, যেটাতে দেখা যাচ্ছে যে বিশ্বকাপের মঞ্চে আমি পারফরমেন্স করছি এবং গান গাইছি। সো এই যে ভিডিওটা বানিয়ে ফেললেন, এইভাবে তো আসলে অনেক কাজই করা যায়। এটা তো ভালো কাজ, তাই না? খারাপ কাজও আছে। তো আমার এটার মনে ইনকামও হয় অনেক হচ্ছে। আপনি যদি ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিকে আপনি যদি টার্গেট করতে চান ইউটিউবে, তাহলে আপনি কিন্তু এই টাইপের ভিডিও বানাতে পারেন। হ্যাঁ, ভিডিওগুলো বানিয়ে এটা কিন্তু আপনি কারো রাইটও আপনি হ্যাম্পার করছেন না, নিজের গান বানাচ্ছেন, নিজের ছবি দিয়ে মিউজিক ভিডিও বানাচ্ছেন। আপনি ইউটিউবের জায়গায় আল্টার্ড কন্টেন্ট আছে, সেখানে আপনি এআইটা সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। আপনাকে কেউ কিছু বলবে না। ইউটিউব থেকেও এখন এরকম ধরছে না যে আপনার ইউটিউবের চ্যানেল বাতিল করে দিবে, এরকম কিছু না। আচ্ছা, ঠিক আছে। আমি রিসেন্টলি দেখলাম যে আপনি রিসেন্টলি না কিছুদিন আগে পোস্ট করেছিলেন যে আপনি ইউএসএতে কিছু অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছেন, কাজ করছেন। এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই, কিসের সঙ্গে? সেটা মানে এআই বেস বলতে হচ্ছে, প্রথমে আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম ক্রিয়েটর গিল্ড অফ আমেরিকা, কন্টেন্ট ক্রিয়েটরদের একটা সংগঠন, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট সংগঠন। এবং ফার্স্ট বলতে এই জন্যে, এটা খুবই পাওয়ারফুল একটা সংগঠন, যেটা নিয়ে ওয়ার্ল্ডের মোটামুটি যত ব্লুমবার্গ থেকে শুরু করে মোটামুটি সবগুলো, নিউ ইয়র্ক টাইম, সবগুলো পেপারই এটা নিয়ে নিউজও আসছে। সো ক্রিয়েটর গিল্ড অফ আমেরিকা, এখানে আমি জয়েন করে অ্যাপ্লাই করেছিলাম এবং ওরা আমার মেম্বারশিপটা অ্যাপ্রুভাল দেয়। ওরা আসলে বিভিন্ন ওদের ক্রাইটেরিয়া আছে, ওইটা ফিল আপ হলে ওরা দেয়। সো আমার জানা মতে বাংলাদেশ থেকে আমি হয়তো প্রথম যে কিনা ক্রিয়েটর গিল্ড অফ আমেরিকার মেম্বার হয়েছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। তো সেখান থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের যে রাইট, ধরেন আমি একটা কাজ করলাম, প্রমোশনাল কাজ, তো সেখানে আমার পেমেন্টের ইস্যু থাকতে পারে, বা একটা নির্দিষ্ট সময়ের পর আমার কন্টেন্ট, আমাদের যে এগ্রিমেন্ট ডেট আছে সেটা ক্লোজ হয়ে যাওয়ার পরেও আমাদের কন্টেন্ট ব্যবহার করছে, ওইটা নিয়ে আমাদের আসলে লিগেল যে মুভমেন্টগুলা, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটরদের যে রুলসগুলো মেনটেন করা উচিত, ইন্টারন্যাশনাল যে রুলসগুলা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মানে ইমপ্লিমেন্ট করা হয়, এই সব কিছু। এবং প্রতি সপ্তাহে আমাদের একটা মিটিংও হয় ক্রিয়েটর গিল্ড অফ আমেরিকার সকল মেম্বারদেরকে নিয়ে। এবং এটা আসলে ইন্টারন্যাশনালি একটা মানে ভেরি পাওয়ারফুল একটা সংগঠন। আচ্ছা, আর লেখালেখি কেমন চলছে আপনার? বই তো লিখেছিলেন। লেখালেখি, হ্যাঁ লেখালেখি আলহামদুলিল্লাহ ভালো। আমার তো টোটাল এখন পর্যন্ত 5টা বই রিলিজ হয়েছে টোটাল। সো সেই হিসেবে এই বইগুলো, সবগুলা বই আমার ইচ্ছা ছিল যে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়া। সো এটা আসলে বাংলাদেশ থেকে সম্ভব হচ্ছিল না, বাংলাদেশ থেকে শুধুই অ্যামাজন কিন্ডলে রিলিজ দেওয়া যাচ্ছিল। বাট আমি চাচ্ছিলাম যে বিশ্বের যতগুলো বই বুক সেলিং ওয়েবসাইট আছে সেখানে আমার ইয়েটা যাবে, বইগুলো সেল হবে। তো এই জন্য আসলে ইউএসএ ছাড়া এটার কোনো অপশন ছিল না। তো সেই জন্য দেখা গেছে যে ইউএসএর একটা পাবলিকেশনের সাথে আমার এগ্রিমেন্ট হয়, এবং আমি অলরেডি ওদের এগ্রিমেন্ট চলছে, আমি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দক্ষিণ এশিয়াতে কাজ করব। যদি এইটা হয় তাহলে এইটাও হবে বাংলাদেশের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে যে কিনা ইউএসএর পাবলিকেশনের। এবং আমরা যেটা করব যে বাংলাদেশ থেকে যারা এরকম ওয়ার্ল্ড ওয়াইড বুক রিলিজ দিতে চায়, সেই পথটা আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। যেভাবে আমার বইগুলো রিলিজ হয়েছে, আমার বই এখন ওয়ার্ল্ডের প্রতিটা দেশে পাওয়া যাচ্ছে। যেমন আপনি ব্রুনাই বলেন, আপনি নেপাল বলেন, যে কোনো দেশে আমার বইগুলো পাওয়া যাচ্ছে। তাহলে তো ভালো একটা। শুধু তাই তো না, আপনি তো বাংলাদেশের প্রথম এআই স্পেশালিস্ট কন্টেন্ট ক্রিয়েটর। আমার তো মনে হয় যে বাংলাদেশে আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর এআই দিয়ে এত গভীরে গিয়ে কাজ করছে আর কি। হ্যাঁ, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের প্রসঙ্গ যখন আসলো, আবার একটা প্রশ্ন করি। রিসেন্টলি একটা বিষয় নিয়ে অনেকটা আলোচনা হচ্ছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছেন যে তাদের কন্টেন্টের যে ইনকামের টাকা, সেখানে সরকার 7.5% একটা ভ্যাট বসিয়েছে, আবার বলা হচ্ছে যে তুলেও ফেলা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে ইনকামের টাকাটা যখন পকেটে আসছে তখন আসলে টাকাটা কেটেই রেখেছে 7.5%, যেটা আর কি। তো কন্টেন্ট ক্রিয়েটারদের ইনকামের যে ভ্যাটটা, রেমিটেন্সে, এই বিষয়ে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন? আসলে দেখেন, আমরা প্রবাসীদের অলওয়েজ সম্মান করি অনেক বেশি। তার কারণ হচ্ছে তারা দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, যে রেমিটেন্স প্রতিটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, সব কিছুর জন্য। সো আমরাও রেমিটেন্স আনতেছি এখানে, ঠিক আছে? রেমিটেন্স দেশ থেকে আসুক আর দেশের বাইরে থেকে আসুক, আমাদের দরকার রেমিটেন্স দেশে ঢুকতেছে কিনা। তো এইরকম কাজে যারা জড়িত, আমার মনে হয় তাদেরকে অলওয়েজই সরকার থেকে সাপোর্ট করা উচিত। সেই সাপোর্টটা করলে সরকার যেমন দেখতে পারবে যে দেশের উন্নয়নে সরকার যেমন খুব দ্রুত কাজ করতে পারবে, দেশের টাকার মান বৃদ্ধি পাবে, দেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হবে। এবং আপনি ভাবেন, যখন আপনি বলবেন যে এই জায়গাটা ইনকাম ট্যাক্স নাই, তখন এই প্রফেশনে আরও অনেক অনেক লোক আসবে। প্রতিটা ব্যবসায়ী ভাববে যে, অলরেডি এখনই অনেক ব্যবসায়ী তার ব্যবসার পাশাপাশি কন্টেন্ট বানাচ্ছে, তারাও ভাববে যে আমি আর একটু কাজ করি। দেখেন, যদি 1000 লোক মাসে $100 ইনকাম করে, তাহলে তার টাকার পরিমাণটা কত ডলার ঢুকতেছে বাংলাদেশে। এবং এইভাবে যদি 18 কোটি লোকের মাঝে যদি 7-8 কোটি লোকও যদি ছোটোখাটো করে কন্টেন্ট ক্রিয়েট করে এবং মাস শেষে যদি $50-100 যদি আর্ন করতে পারে, তাহলে সেই পরিমাণটা কত টাকা হচ্ছে, এবং এত রিমিটেন্স যদি ঢোকে, তাহলে আসলে বাংলাদেশের জন্য কতটুকু ভালো হবে। সো ইউএসএ যেমন আমি জানি যে কিছু স্টেট আছে যেখানে কোনো ট্যাক্সই নাই, তার কারণ হচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। বাংলাদেশে এরকম ক্রিয়েটরদেরকে সাপোর্ট দেওয়া উচিত, ফ্রিল্যান্সারদেরকে সাপোর্ট দেওয়া উচিত, অলরেডি দিয়েছে। হ্যাঁ, অলরেডি হচ্ছিল, আমি দেখলাম যে ডাচ বাংলা ব্যাংক থেকে বললো নাকি যে যাদেরকে টাকা কাটা হয়েছে তাদেরকে আমরা আবার রিটার্ন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আমার যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ডে ঢুকেছে, আমার কিন্তু কোনো টাকা কাটে নাই। আচ্ছা, ঠিক আছে। সো এটা ব্যাংক টু ব্যাংক ভেরি করেছে। আই হোপ সবাই ব্যাক পেয়ে যাবে, এবং সরকারকে ধন্যবাদ যে এটা আসলে ওরা এই সিদ্ধান্ত নিয়েছে যে কাটা হবে না। বাট আমি চাই এটা যেন আর কখনোই কাটা না হয়, এই কথাটাই যেন না আসে, কারণ এটা রেমিটেন্স আসতেছে সরকারের জন্য, দেশের জন্য, ভালোর জন্য কাজ করছে। আমরা তো দেখেছি যে প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠায় তারা প্রণোদনা পান একটা 2.5%-এর মতন। সেক্ষেত্রে হয়তো বা এটাও তো ওয়ান কাইন্ড অফ রেমিটেন্স। তো এখানে তো মানে ভ্যাট ট্যাক্স না কেটে আমার কাছেও মনে হয় এখানেও আমাদের প্রণোদনা দেওয়া উচিত নাকি। আরেকটা বিষয় মানে আমার কাছে আমি যুক্ত করতে চাই, আমি যখন ভ্যাট ট্যাক্স দেই নাগরিক হিসেবে, অবশ্যই আমি দেশের থেকে নাগরিক হিসেবে কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্যই তো দেই, তাই না? তো সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার থেকে যদি ভ্যাট ট্যাক্স কাটাও হয়, কন্টেন্ট ক্রিয়েটার তো অনেক তো চাওয়া পাওয়া আছে, অনেক অসুবিধা আছে, যেগুলো মনে হয় সরকারের নজর দেওয়া উচিত এই প্রযুক্তি। এই জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে অলরেডি কার্ড দেওয়া শুরু করেছে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু গভর্নমেন্ট কার্ড পাচ্ছে, ঠিক আছে? তো সেই কার্ডটা কিন্তু দিয়ে কিন্তু ব্যাংক লোন, ক্রেডিট কার্ড, এগুলো কিন্তু নেওয়া যাচ্ছে, ঠিক আছে? আমি ইতিমধ্যে কিন্তু নিয়েছি। সেটা অনেকেই জানে না, যদি একটু বলে দিতেন ক্লিয়ারলি। যেটা হচ্ছে যারা গভর্নমেন্টের যে কার্ডটা আছে, ফ্রিল্যান্সার কার্ড, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার যদি ইনকাম যদি গভর্নমেন্টের যে ক্রাইটেরিয়া আছে সেটা যদি ফিল আপ করে, যেমন আমি গত বছর নিয়েছি, অ্যাপ্লাই করতে আমাকে দিয়ে দিয়েছে কার্ড, এবং সেই কার্ড দিয়ে আমি ব্যাংক লোনের অ্যাপ্লাই করেছিলাম ক্রেডিট কার্ডের জন্য, ক্রেডিট কার্ডও কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে। সো এই কাজগুলো কিন্তু ব্যাংকের সাথে, আপনি যদি আপনার ইনকামটা যদি ভালো থাকে, আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট, রেমিটেন্স সার্টিফিকেটগুলো যদি ব্যাংক থেকে আপনার আপ টু ডেট থাকে, এবং আপনার যদি একটা ট্রেড লাইসেন্স থাকে, তাহলে আপনি সেগুলো নিয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করলে আই হোপ কিছু কিছু ব্যাংক ক্রেডিট কার্ডও দিচ্ছে। আর ওই কার্ডটা দিয়ে কি কি সুবিধা পাওয়া যায় আর এক্সট্রা? এই কার্ডটা তো আপনি যে কোনো ইন্টারন্যাশনাল, লাইক হচ্ছে হলো আমি যখন বুক রিলিজ করব, একটা ইউএস এর পাবলিকেশন, তার সাথে যখন কথা বলবো, তারা তো আমাকে দামই দিবে না। তাদেরকে যখন দেখাচ্ছি যে আমি হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভড বাংলাদেশের এআই এডুকেটর অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, তখন কিন্তু তারা আমাকে অন্য লেভেলে একটা গুরুত্ব দিচ্ছে, যেই গুরুত্বটা কিন্তু নর্মালি কিন্তু পাওয়া যাচ্ছিল না। আবার ধরেন আমি গুগলের সিকিউরিটি কি কিনতে গিয়েছিলাম, সেখানেও গিয়ে কি যখন আমি আমার এই কার্ডটা দেখিয়েছি যে আমি কিন্তু এই কার্ড হোল্ডার, আমি কিন্তু ক্রিয়েটর, ওরা আমাকে এক্সট্রা অনেক ফেসিলিটি দিয়েছে, ডিসকাউন্ট পর্যন্ত দিয়েছে গুগলের অফিস থেকে, ঠিক আছে? সো এইগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড অনেক কাজে লাগবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা একটা নতুন জিনিস, অনেকে কিন্তু এই বিষয়টা জানতো না, ইভেন আমারও জানা ছিল না, আমি আপনার মাধ্যমে জেনে নিলাম। অনেক কথা বলেছি, অনেক কিছু জেনেছি, শেষ করতে চাই সেটা একটু বিশ্বকাপ প্রসঙ্গ দিয়ে। বিশ্বকাপে তো দেশেই থাকছেন খেলাগুলোর সময়, খেলাগুলো যদি কোন চ্যানেলে দেখবেন প্রশ্ন করতে চাই, কি উত্তর আসবে? সময় টিভিতে দেখবো, এটার বাইরে কিছু না। যখন বাসায় থাকবো অবশ্যই সময় টিভিতে দেখবো, আর মোবাইলে থাকলে তো মোবাইলের অ্যাপ আছে, অ্যাপে দেখা যাবে। সেটা কি আমাকে খুশি করার জন্য বলছেন নাকি যে সময় টিভিতে ইন্টারভিউ দিচ্ছি এই জন্য বলছেন? আমাকে বলেন নাই, আমি কিন্তু সময় টিভি যখন দেখলাম যে রাইটস পেয়েছে, তো সময় টিভির পোস্টটা কিন্তু আমি শেয়ার করেছি, ঠিক আছে? তো আমার কাছে ভালো লেগেছে, সো আমি ইনশাআল্লাহ সময় টিভিতে দেখবো। হ্যাঁ, এবং আমরাও চাই যে দর্শকদের কাছে সময় টেলিভিশন ভালোবাসার চ্যানেল ছিল, এবং এই বিশ্বকাপের সময় আরো অনেক ভালোবাসা। এবং আমি খুব খুশি যে বিশ্বকাপের রাইট সময় টিভিতে এসেছে, এবং এটা সময় টিভিতে দেখা যাবে। আর হয় না যে কিছু কিছু চ্যানেল, যেহেতু আপনাদের আমি ইন্টারভিউর আগেও দিয়েছি, ভালো লাগে যে আপনাদের চ্যানেলে খেলা দেখতে পারবো, খুব ভালো লাগবে। না, অথবা অনেকের কাছে চমক ছিল যে নিউজ চ্যানেল কিভাবে খেলা দেখায়, সেটা আসলে যে নিউজ চ্যানেল, নিউজও থাকবে, খেলাও থাকবে, তাই বলে এই না যে আবার খেলার ব্যাঘাত ঘটিয়ে আসলে নিউজ দেখানো হবে, তেমনটা না। একদম খুবই সুন্দরভাবে সময় টেলিভিশনে খেলাগুলো সম্প্রচারিত হবে, এবং আমরা চাই আপনারা সময় টিভির সঙ্গেই থাকবেন, সময় টিভিতেই খেলাগুলো দেখবেন। শেষমেশ আপনার ভক্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দিন। বেশি কিছু বলার নাই, শুধু একটা কথাই বলবো যে
সময় টিভিতে বিশ্বকাপ দেখুন, এনজয় করুন, সময় টিভির পোস্টগুলো শেয়ার করতে পারেন। আশা করি সময় টিভি অনেক সুন্দর সাপোর্ট দিবে এই বিশ্বকাপ জুড়ে। এবং একই সঙ্গে রবিন রাফান ভাই যে সুন্দর সুন্দর এআই কন্টেন্ট উপহার দিচ্ছে, আমি আশা করব যে এবারে বিশ্বকাপের সময় আমরা এআই বেস্ট আরো সুন্দর সুন্দর ভালো ভালো পজিটিভ কিছু কন্টেন্ট পাবো আর্জেন্টিনার পক্ষে, ইনশাল্লাহ। ঠিক আছে? না, এটা বলা যাচ্ছে না এখনই, কারণ আমার অনেক ফলোয়ার্স যারা ব্রাজিল সাপোর্টার, সো অডিয়েন্সকে ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না। তাই তো? right. ঠিক আছে, ওকে দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম রবিন রাফান ভাইয়ের সঙ্গে। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।